সেদিন এক ইনভেস্টর মিটিংয়ে বসেছিলাম, পরিবেশটা বেশ থমথমে। হঠাৎ সেই পুরনো কিছুটা একঘেয়ে প্রশ্নটা উঠল, গুগল যদি কাল আপনার এই হুবহু কাজটা শুরু করে দেয়, তখন আপনি কোথায় দাঁড়াবেন? সাধারণত এই প্রশ্নের জবাবে স্টার্টআপ ফাউন্ডাররা কাঁচুমাচু হয়ে ইউনিক ফিচার বা কাস্টমার লয়্যাল্টির মুখস্থ বুলি আওড়াতে থাকেন। কিন্তু এই মানুষটার চোখে মুখে ভয়ের বদলে এক অদ্ভুত উদাসীনতা দেখলাম। তিনি যেন প্রশ্নটা শুনে মনে মনে হাসছেন। ঠিক তার কিছুক্ষণ আগেই আমি গুগলের লেটেস্ট মিউজিক এআই ইঞ্জিনটা দেখছিলাম। এর প্রম্পট নেওয়ার ক্ষমতা আর মিউজিক কোয়ালিটি এতটাই অতিপ্রাকৃতিক যে একজন সাধারণ শৌখিন মানুষও এখন প্রফেশনাল লেভেলের গান তৈরি করে ফেলছে। মনে হচ্ছিল ক্রিয়েটিভিটির জগৎ বুঝি পুরোপুরি টেক জায়ান্টদের কবজায় চলে গেল। কিন্তু ওই ফাউন্ডারের শান্ত ভঙ্গি দেখে আমার মনে খটকা লাগল। ঘটনাটা আরও পরিষ্কার হলো যখন আমি এক্সে একটি পোস্ট পড়লাম। সেখানে এক ইনভেস্টর একজন ফাউন্ডারকে ঠিক একইভাবে কোণঠাসা করার চেষ্টা করছিলেন। চীনারা যদি আপনার মডেলটা শিখে ফেলে এবং আরও সস্তায় আরও উন্নত ডিজাইনের প্রোডাক্ট নামিয়ে দেয়, তখন কি করবেন? ফাউন্ডার উত্তর দিলেন একদম সোপাটে, কোনো ভনিতা ছাড়াই। তিনি বললেন, তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমার প্রোডাক্ট এমনিতেও চীনেই তৈরি হয়, ডিজাইনও ওরাই আউটসোর্স করে দেয়। আমার লোকাল টিমের কাজ শুধু মার্কেটিং চ্যানেল আর ব্র্যান্ড ম্যানেজমেন্ট সামলানো। এই একটা কথা যেন পুরো ব্যবসার চিরাচরিত ব্যাকরণ উলটপালট করে দিল। যে জিনিসটাকে আমরা এতদিন সফলতার চাবিকাঠি ভাবতাম, অর্থাৎ প্রোডাকশন বা নিখুঁত ডিজাইন, সেটা এখন স্রেফ একটা সাধারণ সেবায় পরিণত হয়েছে, যা যে কেউ কিনে নিতে পারে। প্রশ্নটা এখন আর গুগল বা চীনের ক্ষমতা নিয়ে নয়। প্রশ্নটা হলো, যখন আপনার প্রোডাকশন ভ্যালু শূন্যের কোঠায় নেমে আসবে, তখন আপনার হাতে অবশিষ্ট কি থাকবে? আজকের আলোচনা মিউজিক এআই বা সস্তা বাজার নিয়ে নয়। আজ আমরা কথা বলবো এক নতুন রূঢ় বাস্তবতা নিয়ে, যেখানে দক্ষতা এখন স্রেফ একটা পাবলিক ইউটিলিটি। এই ইনফিনিট ভার্সন বা সস্তা অনুকরণের যুগে কেন আপনার ব্র্যান্ডের গল্পই আপনার শেষ আত্মরক্ষা, তা জানলে আপনার ব্যবসার ধারণা আমূল বদলে যেতে বাধ্য। চলুন দেখা যাক, গুগল আপনার সব স্কিল কেড়ে নেওয়ার পর আপনার হাতে আসলে কি পড়ে থাকে। তো এই গল্পে গড় আসলে আমাদের আজকের এই ডিপ ডাইভের মূল মিশনটা একদম পরিষ্কার হয়ে যায়। একদম। মানে আমরা আজকে এমন একটা অর্থনীতি নিয়ে কথা বলছি যেটার আকার এখন পুরোপুরি একটা বারবেল বা ডাম্বেলের মতো হয়ে গেছে। ঠিক, একটা বারবেলড ইকোনমি। হ্যাঁ, আর এই ব্যাপারটা ডিকোড করাই আমাদের আজকের লক্ষ্য, যেখানে একদিকে আমরা দেখছি চীনের অবিশ্বাস্য উৎপাদন ব্যবস্থা আর এআই প্রযুক্তির সীমাহীন ক্ষমতা, আর ঠিক অন্যদিকে রয়েছে শুধু নিজেদের ন্যারেটিভ বা গল্পের জোরে টিকে থাকা ব্র্যান্ডগুলো। আর এই দুইয়ের মাঝখানের যে জায়গাটা, সেটা নিয়ে কথা বলাটা খুব জরুরি। চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। ডাম্বেলের এক প্রান্তে আছে গুগল, ওপেন এআই বা চীনের মতো অতি উন্নত ইনফ্রাস্ট্রাকচার, আর অন্য প্রান্তে সেই সব ফাউন্ডাররা যারা নিজেদের ব্র্যান্ডের একটা আত্মা বা সোল তৈরি করছেন। এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল, এই দুই প্রান্তের মাঝখানে যে বিশাল জায়গাটা আগে ছিল, সেটা এখন পুরোপুরি একটা ডেড জোন বা মৃত অঞ্চলে পরিণত হয়েছে। ডেড জোন মানে যেখানে আগে মাঝারি মানের কোম্পানিগুলো টিকে থাকত? ঠিক তাই। ধরুন, একটা মোটামুটি ভালো সফটওয়্যার বা সাধারণ সুন্দর ডিজাইনের গ্যাজেট, যেটাকে আমি বলি এক্সকুইজিট মিডিওক্রিটি বা নিখুঁত সাধারণত্ব, সেটার এখন আর নিজস্ব কোনো মূল্য নেই। কারণ এই মাঝারি স্তরের কাজগুলো তো এখন এআই খুব সহজেই আর বলতে গেলে প্রায় বিনামূল্যে করে দিচ্ছে। একদম। তাই আমার মনে হয়, যে কোম্পানিগুলো এখনও শুধু আমরা আরও ভালো বা দ্রুত প্রোডাক্ট বানাই এই যুক্তির ওপর ভিত্তি করে ব্যবসা করছে, তারা আসলে নিজেদের অজান্তেই এক ধরনের কিল জোনে বাস করছে। হ্যাঁ, কিল জোন। কারণ প্রোডাকশন এখন আর কোনো ডিফারেন্সিয়েটর নয়। আর এই প্রোডাকশন যে কিভাবে একটা পাবলিক ইউটিলিটি বা সাধারণ সেবায় পরিণত হয়েছে, তার সবচেয়ে বড় উদাহরণ হলো চীন। অবশ্যই। চীন এখন আর কেবল বিশ্বের সস্তা কারখানা নয়। আমরা যদি শিন বা টেমুয়ের মতো প্ল্যাটফর্মগুলোর দিকে তাকাই, ওরা সাপ্লাই চেনকে পুরোপুরি একটা আইটি প্ল্যাটফর্মে পরিণত করে ফেলেছে। মানে সাপ্লাই চেনটাই এখন একটা সফটওয়্যার। ঠিক। আমি একটা রিপোর্ট পড়ছিলাম আলিবাবার শুনশি ডিজিটাল ফ্যাক্টরি নিয়ে। সেখানে এআই অ্যালগোরিদম ব্যবহার করে উৎপাদন প্রক্রিয়ায় পানির ব্যবহার প্রায় 50% কমানো হয়েছে। বাহ, এটা তো বিশাল ইম্প্যাক্ট। শুধু তাই নয়, অর্ডার রিড টাইম 75% কমে গেছে, আর মিনিমাম অর্ডার কোয়ান্টিটি, যাকে আমরা MOQ বলি, সেটা মাত্র 100 পিসে নামিয়ে আনা হয়েছে। এই যে পরিবর্তনটা, এর বৃহত্তর প্রেক্ষিতটি আসলে আমাদের বুঝতে হবে। সোলার প্যানেল, 5G বা ধরুন ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে
চীন এখন ইঞ্জিনিয়ারিং এবং ইনোভেশনে পুরো বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। হ্যাঁ, আর এটা বৈশ্বিক বাণিজ্যের জন্য ভীষণ পজিটিভ একটা দিক। একদম। পাশাপাশি যদি আমরা ডিপসিকের মতো অত্যন্ত সাশ্রয়ী এবং শক্তিশালী এআই মডেলগুলোর কথা ভাবি, এগুলো প্রমাণ করে দিয়েছে যে উন্নত প্রযুক্তি এখন আর মুষ্টিমেয় কিছু মানুষের কক্ষিগত নেই। রাইট। চীনের এই অসাধারণ ম্যানুফ্যাকচারিং এবং এআই ইকোসিস্টেম এখন বিশ্বের যে কোনো প্রান্তের উদ্যোক্তাদের জন্য একটা ফাউন্ডেশনাল পাবলিক ইউটিলিটি হয়ে দাঁড়িয়েছে। মানে এটা এখন একটা মৌলিক সেবা, যেমনটা আমরা বিদ্যুৎ বা ইন্টারনেট ব্যবহার করি। সবচেয়ে দারুণ বিষয়টা হলো ঠিক এখানে, যখন প্রোডাকশন এত সহজ হয়ে যায় তখন একটা নতুন সংকট তৈরি হয়। ইন্টারনেটের বর্তমান অবস্থার দিকে তাকালেই সেটা বোঝা যায়। আপনি কি এআই স্লাম্পের কথা বলছেন? হ্যাঁ, এআই স্লাম্প ক্রাইসিস। এআই দিয়ে তৈরি অগণিত সস্তা কন্টেন্ট বা ডিজাইনে ইন্টারনেট এখন একেবারে দূষিত হয়ে যাচ্ছে। আর এর ফলে প্রযুক্তিগত দিক থেকে দুটো বড় ঘটনা ঘটছে। একটা হলো মডেল কোল্যাপস আর অন্যটা পারসেপশন ড্রিফট। এই ধারণা দুটো যদি একটু সহজ করে বুঝিয়ে বলতেন। আচ্ছা, ধরুন এআই মডেলগুলো তো সাধারণত মানুষের তৈরি করা ডেটা থেকে শেখে, কিন্তু এখন ইন্টারনেটে এত বেশি এআই জেনারেটেড কন্টেন্ট যে নতুন এআইগুলো মানুষের বদলে অন্য এআই এর তৈরি করা ডেটা দিয়েই প্রশিক্ষিত হচ্ছে। মানে ফটোকপি করার মতো অবস্থা। ঠিক তাই। আর এইভাবেই তারা নিজস্বতা বা সূক্ষ্ম ব্যাপারগুলো হারিয়ে ফেলে। সবকিছুই তখন একটা গড়পড়তা বা জেনেরিক রূপ ধারণ করে। এটাই হলো পারসেপশন ড্রিফট। আর ঠিক এই কারণেই এই জেনেরিক দুনিয়ায় ব্র্যান্ডগুলোকে টিকে থাকতে হলে ন্যারেটিভ সভারেন্টির প্রয়োজন। ন্যারেটিভ সভারেন্টি মানে নিজস্ব গল্পের ওপর একছত্র আধিপত্য। হ্যাঁ, এর একটা চমৎকার উদাহরণ আমি দেখেছি। জেফ বেজোস এবং কন্ডে নাস্ট বা ভোগ ম্যাগাজিনের ব্যাপারটা খেয়াল করুন। আচ্ছা। জেফ বেজোস কেন কমার্সের পর এবার লাস্ট মাইল অফ কালচার বা সংস্কৃতি নিয়ন্ত্রণ নিতে চাইছেন? কারণ হলো, যখন যে কোনো প্রোডাক্ট তৈরি করা একদম সহজ, তখন মানুষের মনে সেই প্রোডাক্টের প্রতি আকাঙ্ক্ষা বা ডিজায়ার তৈরি করতে পারাই হলো আসল ক্ষমতা। একদম। ব্র্যান্ডের কাজ এখন আর শুধু পণ্য বিক্রি করা নয়। না, ব্র্যান্ডকে এখন ভেরিফাইড হিউম্যান ট্রুথ বা সত্যতার প্রমাণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আর এই পুরো ব্যাপারটা কিন্তু ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের জগতেও একটা বিশাল প্যারাডাইম শিফট ঘটাচ্ছে। হ্যাঁ, সেটাই তো। চিরাচরিত্র প্রোডাক্ট কেন্দ্রিক যে মোট বা ব্যবসায়িক সুরক্ষা কবচগুলো ছিল, সেগুলো তো একে একে ভেঙে পড়ছে। তো ইনভেস্টার্সরা এখন আসলে কি খুঁজছেন? সেটাই বড় প্রশ্ন। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে মেলাই, আমি ইম্প্যাক্ট ইউনাইটেডের আদিবাসী বা ইন্ডিজিনাস উদ্যোক্তাদের রিপোর্ট থেকে দারুণ একটা কানেকশন দেখতে পাই। আদিবাসী উদ্যোক্তারা? আচ্ছা। হ্যাঁ, এই আদিবাসী উদ্যোক্তারা যখন ফান্ডিং খুঁজতে যান, তখন দেখা যায় গতানুগতিক আর্থিক মেট্রিক্স বা ডিউ ডিলিজেন্স তাদের সাংস্কৃতিক মূল্যবোধের সাথে অনেক সময়ই মেলে না। কারণ তারা তো শুধু শর্ট টার্ম প্রফিটের কথা ভাবেন না। একদম ঠিক। তাদের কাছে প্রয়োজন হয় সম্পর্ক স্থাপন এবং ইন্টেগ্রিটি ম্যাট্রিক্সের। তারা আগামী 7 প্রজন্মের কথা মাথায় রেখে ব্যবসা করেন। ওয়াও, 7 প্রজন্ম! হ্যাঁ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই একই কাঠামোগত পরিবর্তন এখন পুরো ভেঞ্চার ক্যাপিটাল জগতেই দরকার। বিনিয়োগকারীদের এখন এমন ফাউন্ডার্সদের ফান্ড দিতে হবে যাদের নিজেদের অডিয়েন্সের সাথে একটা গভীর সম্পর্ক আছে। মানে যাদের শক্তিশালী ন্যারেটিভ সভারেন্টি রয়েছে। হ্যাঁ, কারণ একটা প্রোডাক্ট যে কেউ কপি করতে পারে, একটা কারখানার সহজেই আর একটা ভালো ডিজাইন নামিয়ে দিতে পারে, কিন্তু একটা বিশ্বস্ত কমিউনিটি আর নিজস্ব গল্প, এটা আপনি কোনোভাবেই কপি করতে পারবেন না। অসাধারণ। তো আমাদের সেই ইনভেস্টর মিটিংয়ের প্রশ্নের কিন্তু আমরা একটা নতুন এবং চূড়ান্ত উত্তর পেয়ে গেলাম। ঠিক। গুগল বা চীন যদি হুবহু আপনার কাজটাই শুরু করে দেয়, তবে তাদের করতে দিন। তারা ইঞ্জিন এবং ইনফ্রাস্ট্রাকচার প্রদান করবে, আর আমি প্রদান করব গন্তব্য এবং অর্থ। তারা আমার প্রোডাক্ট কপি করতে পারবে, কিন্তু আমি কেন কাজটা করছি, আমার সেই গল্পটাকে কখনোই কপি করতে পারবে না। আর এই সূত্র ধরেই আমি একটা কথা বলতে চাই, যা হয়তো আমাদের আজকের এই আলোচনার পর অনেককেই নতুন করে ভাবাবে। কি সেটা? অদূর ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে মূল্যবান কর্পোরেট সম্পদ কোনো ফিজিক্যাল ফ্যাক্টরি বা কোনো ডিজিটাল অ্যালগোরিদম হবে না, বরং সেই সম্পত্তি হবে সম্পূর্ণ বিমূর্ত একটা জিনিস, ট্রাস্ট ডিভিডেন্ড। ট্রাস্ট ডিভিডেন্ড? হ্যাঁ, এটি হলো অন্ধবিশ্বাসের এমন এক অদৃশ্য শেয়ার যা কেবল একটি ডেডিকেটেড বা নিবেদিত প্রাণ কমিউনিটির মনের ভেতরেই অবস্থান করে।
আর পৃথিবীর কোনো এআই মডেল এই ট্রাস্টকে কখনোই কোড করে তৈরি করতে পারবে না।